আচ্ছা, প্রথম কোশ্চেনটা তোমরা একটু দেখো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের 150 ml আমাদের কনসেন্ট্রেশন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে ম্যাগনেসিয়াম নাইট্রেট দ্রবণে, ঠিক আছে। এবং এটার সাথে আমাদের হচ্ছে, আমি যদি পাশে একটু চিত্রটা আঁকি, ধরো এটা হচ্ছে আমাদের 150 ml, 150 ml, তারপরে 1 × 10⁻² মোলার ম্যাগনেসিয়াম নাইট্রেট। এবং এটার সাথে হচ্ছে আমাদের এখানে আরেকটা দ্রবণ যেটা ফাঁকা, আর এখানে আরেকটা দ্রবণ আমি আঁকলাম, যেখানে হচ্ছে আমাদের 250 ml, 250 ml 1.0 × 10⁻⁻1 মোলার কি আছে বলতো, সোডিয়াম ফ্লোরাইড আছে। সো এই দুইটা দ্রবণ আমাদের আছে, এই দুইটা দ্রবণকে কি করা হয়েছে বলতো, এখানে একসাথে মিশানো হয়েছে। সো একসাথে যদি মিশানো হয়, যেহেতু আমাদের হচ্ছে ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের কেএসপি দেওয়া আছে, তার মানে বুঝতে পারতেছে যে এখানে অধক্ষেপ ফেলবে ম্যাগনেসিয়াম ফ্লোরাইডই। কারণ কেএসপি থেকে আমরা অ্যাকচুয়ালি ক্লুটা পেয়ে গেলাম যে আসলে অধক্ষেপ ফেলার চান্স এখানে ম্যাগনেসিয়াম ফ্লোরাইডই, এটা ছাড়া অন্য কোনোটা অধক্ষেপ ফেলবে না। এখন সেটা আমরা কম্পেয়ার করবো, এখন অধক্ষেপ ফেলবে কি ফেলবে না সেই জন্য আমাদের দরকার হচ্ছে আয়নিক গুণফলের মানটা জানা, অর্থাৎ আমাদের কে আইপির ভ্যালুটা জানা। সো কে আইপির ইকুয়েশনটা কি হবে, যদি ম্যাগনেসিয়াম ফ্লোরাইডকে আমরা ডিসোসিয়েট করি, অর্থাৎ সলিড থেকে আমাদের এখানে উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম 2+ আর 2 ফ্লোরাইড মাইনাস। এখন আসো এই ম্যাগনেসিয়াম 2+, এই ঘনমাত্রাটা আস্তে আস্তে হচ্ছে অবশ্যই এই দ্রবণ থেকে, মানে এই ম্যাগনেসিয়াম নাইট্রেট থেকে অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম 2+টা আসতেছে, আর সোডিয়াম ফ্লোরাইড থেকে এইখান থেকে অ্যাকচুয়ালি তোমার ফ্লোরাইডের ঘনমাত্রাটা আসতেছে। সো এখন তোমরা তো অবশ্যই বুঝতে পারতেছো, যখন তোমরা নতুন এখানে অ্যাড করতেছো দুইটা, তখন আসলে যেহেতু আমাদের দ্রবণের আয়তন বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের ঘনমাত্রা কমে যাবে। সেই ক্ষেত্রে দেখো ম্যাগনেসিয়াম নাইট্রেটের সাথে যেহেতু আমাদের ম্যাগনেসিয়াম 2+ এর 1:1 রেশিও আছে, অর্থাৎ আমরা ডিরেক্ট বলতে পারি ম্যাগনেসিয়াম 2+, এর জন্য কোনো কিছু গুণ করা লাগতেছে না। আমাদের 150 ইন্টু হচ্ছে 10⁻², ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 400, অর্থাৎ 150 প্লাস 250, সো দুইটা যোগ করে আমরা পেলাম 400। সো এখান থেকে তুমি ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা পেয়ে গেলা। ঠিক সেম ভাবে আমরা ফ্লোরিনের ঘনমাত্রা পেয়ে যাবো এখান থেকে। সো ফ্লোরিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, যেহেতু সোডিয়াম ফ্লোরাইডের সাথে আমাদের ফ্লোরিন 1:1 রেশিওতে আছে, অর্থাৎ আমাদের ঘনমাত্রা হবে 250 ইন্টু আমাদের ফ্লোরিনের ঘনমাত্রা, আমাদের সোডিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা 10⁻⁻1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 400। সো এই দুটা গুণ করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে কে আইপি প্রপার ইকুয়েশনটা তুমি লিখছো কিনা, অর্থাৎ ম্যাগনেসিয়াম 2+ আর আমাদের হচ্ছে ফ্লোরিন মাইনাস। সো অবশ্যই আমাদের স্কোয়ারটা দিতে হবে। কেন স্কোয়ারটা দিতে হবে, তার রিজনটা হচ্ছে যেহেতু সহগ আমাদের ফ্লোরিনের আগে সহগ 2 দেওয়া আছে, তাই আমাদের অবশ্যই এখানে স্কোয়ারটা দিতে হবে। দেখবা যে কেআইপি এর মানটা তোমার হচ্ছে ভ্যালুটা আসে 1. এখান থেকে ক্যালকুলেশন বসায় দাও, মানগুলো প্রপারলি আসবে যে 1.465 ইন্টু 10⁻⁻5, এটা হচ্ছে আমাদের কেআইপি এর মানটা। এবং কেআইপি কেএসপি কে কম্পেয়ার করো, দেখবা যে হচ্ছে ইজিলি বুঝে যাবে যে কেআইপি মান যেহেতু কেএসপি থেকে বড়, দ্যাট মিনস অধক্ষেপ পড়বে। সো এটা ছিল আমাদের প্রথম পার্টটা, খুবই ইজি ছিল, সবাই পারছে মোটামুটি। এখন আসলে সেকেন্ড পার্টটা, সেকেন্ড পার্টটা একটু ভালো করে বুঝি আমরা। কঠিন ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের সাথে সাম্যাবস্থায় দ্রবণে ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা এবং ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা জানতে চাওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে কি করবা তোমরা, এই ক্ষেত্রে আমি তোমাদের এই ম্যাথটা অনেকবার করাইছি। তোমরা জানো যে ম্যাগনেসিয়াম 2+ এবং ফ্লোরাইড মাইনাসের মোল সংখ্যা বের করতে পারবা ইনিশিয়ালি। তো ম্যাগনেসিয়াম 2+ এর মোল সংখ্যা কত হবে, সো এটা একদমই ইজি। ম্যাগনেসিয়াম 2+ ছিল কত এমএল দ্রবণে, 150 ml দ্রবণে। সো 150 ml, আর এটা ঘনমাত্রা কত দেয়া ছিল, ঘনমাত্রা দেয়া ছিল হচ্ছে 10⁻²। সো এটা থেকে তো অবশ্যই মোল আসবে না, কারণ তুমি এমএল কে লিটারে প্রকাশ করোনি। সো 1000 দিয়ে ভাগ করো 0.15। সো এখন এটা পেলা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এর মোল সংখ্যা পেয়ে গেলা, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এর মোল সংখ্যা। ঠিক সেম ভাবে আমাদের ফ্লোরাইড মাইনাসের মোল সংখ্যা বের করতে পারবা, সেটা হচ্ছে আমাদের 250 কে 1000 দিয়ে ভাগ করো, তাহলে আমাদের লিটারে চলে আসবে। দেন আমরা কি করবো, 10⁻⁻1, এটা হচ্ছে আমাদের ফ্লোরাইড আয়নের মোল সংখ্যা। সো এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমাদের কিন্তু অলরেডি, মানে এটা হচ্ছে তোমার বিক্রিয়া হওয়ার পূর্বে, বিক্রিয়া হওয়ার পূর্বে আমাদের হচ্ছে কি আছে বলতো, বিক্রিয়া হওয়ার পূর্বে আমাদের দ্রবণের ভিতরে প্রেজেন্ট আছে ম্যাগনেসিয়াম 2+ আছে হচ্ছে। দেখো কোনো অবস্থাতে কিন্তু মোল সংখ্যা চেঞ্জ হবে না, এই কথাটা মাথায় রেখো, মোল সংখ্যা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। সো কোনো অবস্থাতে যেহেতু মোল সংখ্যা চেঞ্জ হচ্ছে না, তাই বিক্রিয়া হওয়ার পূর্বে আমাদের ম্যাগনেসিয়াম 2+ আছে এই মানটা, আর আমাদের ফ্লোরাইড আছে হচ্ছে এই মানটা। সো নো ডাউট এই মানটা আছে। সো আমাদের এখন বিক্রিয়া হবে কিভাবে বলতো, ম্যাগনেসিয়াম 2+, অর্থাৎ দুইটা ম্যাগনেসিয়াম, একটা ম্যাগনেসিয়াম 2+ দুইটা ফ্লোরাইড আয়নের সাথে বিক্রিয়া করে আমাদের উৎপন্ন করবে কি বলতো, এখানে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড সলিড। অবশ্যই আমরা সংকেত থেকে সেটা বুঝতে পারতেছি। তার মানে দেখো, শুরুতে আমাদের ম্যাগনেসিয়াম 2+ এর মোল সংখ্যা হচ্ছে 0.15 × 10⁻², আর আমাদের ফ্লোরিনের মোল সংখ্যা হচ্ছে 0.25 × 10⁻⁻1। তো তোমরা কোনোভাবে যেন এই টুটা দেখে মানে কনফিউজ হয়ে যাও এই টুটা দেখে।
এই টুটা এখানে এখানে সিম্বলাইজ তোমার হচ্ছে ডিফারেন্ট, বাট এখানে তোমার হচ্ছে ফ্লোরিনের যে মোল সংখ্যা সেটা অ্যাকচুয়ালি এইটুকুই বোঝাচ্ছে, মানে এটা হচ্ছে ফ্লোরিনের যে মোল সংখ্যা নিয়ে আমরা এখন কাজ করতেছি, ঘনমাত্রা এরপরে বের করবো যোগ করার পর। তো এখন এই দুটো যদি বিক্রিয়া করে, তোমরা দেখো একটু ম্যাগনেসিয়াম 2+, এই এখানে তোমরা যদি দেখো ম্যাগনেসিয়াম 2+ কি করবে, তোমার এই ফ্লোরিনের সাথে বিক্রিয়া করবে, তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম 2+ 0 হয়ে যাবে, যেহেতু ম্যাগনেসিয়ামের 2+ এর একটা ম্যাগনেসিয়াম 2+ বিক্রিয়া করে আমাদের হচ্ছে দুইটা ফ্লোরাইড আয়নের সাথে, অর্থাৎ আমাদের 0.15 ইন্টু 10⁻²টা বিক্রিয়া করবে 2 ইন্টু 0.15 ইন্টু 10⁻²টা ফ্লোরিন আয়নের সাথে, ফ্লোরাইড আয়নের সাথে। তাহলে এখানে কি হবে বলতো, যদি এতটার সাথে বিক্রিয়া করে তাহলে অবশিষ্ট থাকবে কতটা, অবশ্যই আমাদের 0.25 ইন্টু আমাদের 10⁻1 মাইনাস হচ্ছে আমাদের 0.15 ইন্টু 10⁻² ইন্টু 2। সবাই বুঝছি আমরা এই পর্যন্ত? হ্যালো, আচ্ছা। তো এটা যদি বুঝে থাকি তাহলে দেখো এটার মানটা কত আসে আমাদের, এটার মানটা আসবে হচ্ছে আমাদের 0.25 ইন্টু 10⁻1 বিয়োগ হচ্ছে আমাদের এই ভ্যালুটা আসে হচ্ছে আমাদের 0.022। দেখো এটা কিন্তু আমাদের মোলার না, অর্থাৎ ঘনমাত্রা না, এটা হচ্ছে আমাদের মোল সংখ্যা। এটা হচ্ছে আমাদের কি বলতো, মোল সংখ্যা। এটা কিন্তু মোলার না, এটা মোল সংখ্যা, কারণ আমরা মোল সংখ্যাতে হিসাবটা করছি। তো এই মোল সংখ্যাটা এখন যেহেতু হচ্ছে তোমার নতুন দ্রবণে, তুমি হচ্ছে যেহেতু নতুন দ্রবণ, অর্থাৎ আমাদের দ্রবণের আয়তন হয়ে গেছে 150 প্লাস 250 অর্থাৎ 400। সেই 400-র ক্ষেত্রে আমরা হচ্ছে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রাটা বের করি। মোল সংখ্যা কত দেয়া আছে, 0.022। এটা হচ্ছে আমাদের ফ্লোরাইড আয়নের মোল সংখ্যা। আর আমাদের এখান থেকে বলতো আমরা হচ্ছে 400 ml দিয়ে ভাগ করতেছি। সো 10⁻³ ml কে আমি লিটারে প্রকাশ করলাম। তাহলে এখানে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা আসলে হচ্ছে 0.022 ডিভাইডেড বাই হচ্ছে 400 ইন্টু 10⁻³ সেক্ষেত্রে আমরা পাচ্ছি 0.055 মোলার, ক্যাপিটাল এম। তো এটা হচ্ছে আমাদের মোল পার লিটার, ফ্লোরাইড আয়নের মোল পার লিটার। সো এটা পেলাম আমরা। এখন আমরা আমাদের যেহেতু ম্যাগনেসিয়াম দেখো এটাই এখন পরবর্তীতে তুমি যখন ম্যাগনেসিয়াম ফ্লোরাইডকে আবার বিয়োজিত করবা, আবার যখন ম্যাগনেসিয়াম ফ্লোরাইড বিয়োজিত হবে তখন আসলে এটা আসলে ইনিশিয়াল ঘনমাত্রা হিসেবে কাজ করবে। আর আমাদের ম্যাগনেসিয়াম 2+ কিন্তু 0। সো একদম ইনিশিয়ালি আমি যখন এই বিক্রিয়াটা আবার আমাদের হচ্ছে চালু হবে, সো সলিড আর হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম 2+ অ্যাকুয়াসে চলে যাবে, আর আমাদের হচ্ছে 2F- এটা অ্যাকুয়াসে আছে। সেক্ষেত্রে কি হবে দেখো তো, আমাদের ম্যাগনেসিয়াম 2+ ইনিশিয়ালি মানে একদম শুরুতে ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে আমাদের 0, আর ফ্লোরাইড আয়ন ইনিশিয়ালি কত আছে, 0.055 মোলার। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কনসেন্ট্রেশন। সো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কনসেন্ট্রেশন। এখন এই ক্ষেত্রে দেখো চেঞ্জটা কি হবে বা পরিবর্তনটা কি হবে, এখান থেকে এস মোল পার লিটার বিয়োজিত হচ্ছে 1 লিটারে এত মোল, এখানে আমাদের অবশ্যই এস উৎপন্ন হবে, আর এখানে উৎপন্ন হবে 0.055 প্লাস 2s। অবশ্যই বুঝতে পারছি আমরা এই পার্টটা, কারণ 1:2 রেশিওতে আছে। সেক্ষেত্রে আমাদের কেএসপির ইকুয়েশনটা কি হবে বলতো, আমাদের ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা ইনটু হবে আমাদের ফ্লোরাইড আয়ন তারপর স্কোয়ার, কারণ সহগ 2 দেয়া আছে। সেটা যদি আমরা বুঝে থাকি ঠিক মতো। আর কেএসপি মান কিন্তু কখনোই চেঞ্জ হয় না যতক্ষণ পর্যন্ত তাপমাত্রা চেঞ্জ না হচ্ছে। সো কেএসপি মানটা আমরা 6.4 ইন্টু 10⁻৯, সে ভ্যালুটা হচ্ছে আমাদের 6.4 ইন্টু 10⁻৯। আর ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা পেলাম এস, আর ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.055 প্লাস 2s তারপর স্কোয়ার। সো তোমাদের একটা কথা আমি আগেই বলছি যে এই ভ্যালুটা আসলে এই ভ্যালুটা তো কাছে অনেক নগণ্য, ঠিক আছে। সো তোমরা এটাকে 0 ধরে নাও, তাহলে তোমাদের ক্যালকুলেশন কমপ্লেক্সিটি কমে যাবে। তোমরা দেখলাম যে পরীক্ষা অনেকে এটাকে 4s² দিয়ে ভাঙায় ফেলছো, মানে এটা দ্বিপদী বিস্তৃতি করে ফেলছো এটাকে। সো a+b হোল স্কোয়ারের ফর্মুলাতে ভেঙে ফেলছো, দিয়ে এস দিয়ে মাল্টিপ্লাই করছো, দিয়ে বলছো যে 4s³ আর s², মানে এখানে সামনে একটা টার্ম ছিল এখানে একটা টার্ম ছিল, যে s³ আর s² এর মানটা খুবই ক্ষুদ্র, কারণ এস তো এমনিতে অনেক ক্ষুদ্র। সো এস এর উপর যখন আবার কিউব পড়তেছে, সে কিউবটা তো পাওয়ারের উপরে পড়তেছে, মানে ইনভার্স যে পাওয়ারটা আছে সে পাওয়ারের উপরে কিউবটা পড়ে যাচ্ছে, তখন ভ্যালুটা আরো ছোট হচ্ছে। ধরো আমাদের 10⁻1 আছে, সো এটা যে কিউব করতেছে তখন কিন্তু এই কিউবটা আসলে এই ভ্যালু পাওয়ারটা উপর পড়ে যাচ্ছে, তখন অ্যাকচুয়ালি ওই ভ্যালুটার মান খুবই ক্ষুদ্র হয়ে যাচ্ছে। সো এগুলোকে আমি নেগলেক্ট করতেছিলাম, এগুলোকে 0 ধরতেছিলাম। বাট সেই দিকে এক্সপ্যান্ডের কোনো দরকার নেই, তোমরা এই লাইনেই বলে দিতে পারবা এই ভ্যালুটার মান হচ্ছে খুবই নগণ্য, 2s এর মানটা, অর্থাৎ এটাকে 0 ধরে ফেলো, দেন s এর মানটা বের করো। তোমাদের অনেকের খাতায় দেখলাম যে তোমরা আসলে এখানে বিস্তৃতি করে ফেলছো। তারপর আমরা s ইকুয়ালস টু পেলাম আসলে 6.4 ইন্টু 10⁻৯ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 0.055 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম 2+ এর সাম্যাবস্থায় তোমার হচ্ছে ঘনমাত্রা। আচ্ছা,
সো এখানে যে আমি চেঞ্জটা লিখলাম, চেঞ্জটার পর আমি অবশ্যই ফাইনাল অবস্থা লিখবো। সো এখানে আসলে ফাইনাল আর নতুন করে লেখার কিছু নেই, ফাইনালি তোমরা বুঝতে পারতেছো আসলে আমাদের এখানে 0 + s, তো এসি পাচ্ছ আলটিমেটলি, আর এখানে এটাই থাকতেছে। সো এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থার ক্ষেত্রে ঘনমাত্রা। সবাই বুঝতে পারছো? অর্থাৎ আমরা ম্যাগনেসিয়াম 2+ এর ক্ষেত্রে ঘনমাত্রাটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এইটা, এটা ক্যালকুলেশন করে বের করে ফেলো। তাহলে এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থায় ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা, আর আমাদের সাম্যাবস্থায় ফ্লোরাইডের ঘনমাত্রা আমরা হচ্ছে ডিরেক্টলি বলতে পারি 0.055। কারণ এই ভ্যালুটা আসলে মানে এই 2s এর ভ্যালুটা তোমরা যদি যোগও করো এটার সাথে খুবই সামান্য চেঞ্জ আসবে, আলটিমেটলি 0.055 মোলারই আসবে। সবার ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, এটা ভাইয়া, যদি, হ্যাঁ বলো ভাইয়া। মোলার আর মোলপাল লিটার এইগুলো একটু ঝামেলা হয় আমার। দেখো মোলার মানে উল্টাপাল্টা হয়ে যায়। মোলারই আসলে মোল পার লিটার, বুঝছো? মোলারকে আমরা ক্যাপিটাল এম বলতেছি আর মোল পার লিটার আমরা বলতেছি। রাইসুল ভাই তুমি মেবি হচ্ছে মোল পার লিটারকে গ্রাম পার 100 গ্রাম লিখছো এককে। এটা মোটেও এক জিনিস না, এটা লিখতেই পারবা না, মোল পার লিটারই লিখতে হবে। অর্থাৎ তুমি কেএসপি থেকে যখন তুমি এসে যাচ্ছ না, সেটা অবশ্যই মোল পার লিটারই হবে, নট গ্রাম পার 100 গ্রাম ওয়াটার। এটা মাথায় রেখো, দুটো এক জিনিস না কিন্তু, বুঝছো? মোল পার লিটারই ভাইয়া, বসাতে হবে। এই মোলার ক্যাপিটাল এমটাই আসলে মোল পার লিটার, আর কিছুই না, এটা একই জিনিস। ওকে, সো এই ম্যাথটা আমরা বুঝলাম। এরপর আসা হচ্ছে পরের ম্যাথটা। এই পরের ম্যাথটা আমি খুবই আশ্চর্য হলাম যে এটার যে সেকেন্ড পার্টটা, ফার্স্ট পার্টটা সবাই মিলাইতে পারছে, বাট সেকেন্ড পার্টটা মাত্র একজন পারছে। বাট এটা খুবই সহজ একটা ম্যাথ। আচ্ছা আমি সলভ করে দিচ্ছি। ফার্স্ট পার্টটা সবাই পারছে মোটামুটি। ওয়েট একটা সেকেন্ড, হয়ে গেল। আচ্ছা, সো ফার্স্ট পার্টটা যেহেতু মোটামুটি সবাই পারছে, এটা নিয়ে আর কথা না বলি। আচ্ছা, এটা কি ফার্স্ট পার্টটা তাহলে দেখানো লাগবে না, যেহেতু তোমরা সবাই পারছো মোটামুটি। আমি সেকেন্ড পার্টটা নিয়ে কথা বলি একটু। একই রকমই দুটা জিনিস। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখো। এখানে একটা বিষয় তোমাদের কনফিউশন লাগতে পারে যে আসলে আমাদের যে পটাশিয়াম ক্রোমেট যে দ্রবণটা আছে, সেই দ্রবণের ক্ষেত্রে একটু ভালো করে দেখো। মানে এখানে আমরা এতদিন যে দ্রাব্যতার গুণফল, ধরো নর্মালি তোমাকে বলছে সিলভার ক্রোমেটের দ্রাব্যতার গুণফল দেয়া আছে, যেটা ভ্যালু দেয়া আছে 1.7 × 10⁻⁻12। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ, সিলভার ক্রোমেটের কেএসপি মান দেওয়া আছে ধরো 1.7 × 10⁻⁻12। ঠিক আছে, এখান থেকে তুমি হচ্ছে আহ এস এর মান বা দ্রাব্যতার মানটা বের করবা। তাহলে কি করবা? 2² 1⁻1 s⁻2 + 3 শর্টকাটে বের করে ফেললাম, মানে 4s³। সো 4s³ ইকুয়ালস টু হবে তোমার 1.7 × 10⁻⁻12। এই যে এখান থেকে যে এস এর মানটা বের হবে না, সে এস এর মানটা হচ্ছে তোমার জলীয় দ্রবণের দ্রাব্যতা, মানে জলীয় দ্রবণের দ্রাব্যতা, অর্থাৎ এখানে অন্য কোনো আয়ন নাই। এটা তোমার হচ্ছে এস এর ভ্যালু যেটা আসবে মোল পার লিটার সামথিং একটা আসবে, সামথিং মোল পার লিটার। এটা হচ্ছে আমাদের জলীয় দ্রবণে বা পানিতে দ্রাব্যতা। বাট আমরা যখন হচ্ছে এমন একটা সলিউশনে দিচ্ছি যে সলিউশনে আমাদের দুইটা আয়নের ভিতরে একটা পার্ট কমন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে আমাদের কমন আয়ন ইফেক্ট বা সম-আয়ন প্রভাবের ঘটনাটা ঘটবে। দেখো এখানে আসলে আমাদের দুইটা আয়ন আছে, দুইটা যৌগ আছে, একটা হচ্ছে সিলভার ক্রোমেট আর একটা হচ্ছে আমাদের পটাশিয়াম ক্রোমেট। তো সিলভার ক্রোমেট আর পটাশিয়াম ক্রোমেটের মধ্যে একটা পার্ট আসলে কমন, যে কারণে আসলে এখানে দ্রাব্যতার মানটা কমে যাবে, সমান প্রভাব হবে। ম্যাথমেটিক্যালি আমরা সেই জিনিসটা দেখলাম। বাট এখানে ধরো তোমাদের যদি ডিফারেন্ট কিছু থাকতো, ধরো পটাশিয়াম নাইট্রেট, যদি পটাশিয়াম নাইট্রেট বলতো যে 0.001 মোলার পটাশিয়াম নাইট্রেট দ্রবণে সিলভার ক্রোমেটের দ্রাব্যতা বের করো, তাহলে কি এস এর মানে কোনো চেঞ্জ আসতো বলো তো? দ্রাব্যতা কি কমতো বা কিছু হইতো? আরেকবার বলো আপু। ধরো আমাদের পটাশিয়াম নাইট্রেট থাকতো, তাহলে কি হইতো বলো? দ্রাব্যতা আমার চেঞ্জ হইতো, নাকি বাড়তো, নাকি কমতো, নাকি স্থির থাকতো? মানে তখন ফার্স্ট পার্টটার মতো হলো, মানে কোনো ঝামেলা থাকতো না। হ্যাঁ, তখন আমরা জলীয় দ্রবণের মতো করে কনসিডার করতাম, কারণ তখন কোনো কমন আয়ন নাই। দেখো সিলভার ক্রোমেটের ভিতরেও পটাশিয়াম নাইট্রেটে কোনো পার্টই নেই, সো এটা নিয়ে আমাদের ভাবতে হতো না। আর যেহেতু পটাশিয়াম ক্রোমেটের ভিতরে ক্রোমেট পার্টটা কমন পড়ে গেছে, তাই এটাকে নিয়ে ভাবতে হচ্ছে। এবং পটাশিয়াম ক্রোমেট দেখো, এখানে একটা বিষয় বাই ডিফল্ট হিসেবে কনসিডার করে নিবা যে আমাদের যে পটাশিয়াম ক্রোমেট যে অন্য যে লবণটা দেয়া আছে, সেই লবণটা তোমার শক্তিশালী একটা লবণ, অর্থাৎ সেই লবণটা পুরোটাই দ্রবীভূত হয়ে যাবে। সো এটা বাই ডিফল্ট কনসিডার করে নিবা। যার কেএসপি ভ্যালু দেয়া নেই, সেটাই পুরোটা দ্রবীভূত হয়ে যাবে। জাস্ট বাই ডিফল্ট চিন্তা, এটাই চিন্তা করতে হবে তোমাদেরকে। সো পটাশিয়াম ক্রোমেট কি হচ্ছে, পুরোটাই দ্রবীভূত হয়ে যাচ্ছে। কিসে কনভার্ট হচ্ছে? টু পটাশিয়াম প্লাস আর ক্রোমেট 2-। সেক্ষেত্রে শুরুতে আমাদের ঘনমাত্রা ছিল 0.001, এটা ছিল 0.0, এটা হচ্ছে ইনিশিয়াল ফেজে। সো ফাইনালি কি হবে? এটা 0 হয়ে যাবে। এটা আমাদের 2 × 0.001 হবে, যেহেতু 1:2 রেশিও। আর এটা হয়ে যাবে আমাদের 0.001। দেখো
এই যে ক্রোমেটটা যে আসতেছে, ক্রোমেটটা অলরেডি দ্রবণে প্রেজেন্ট আছে। মানে এখন তুমি যে হচ্ছে ওই দ্রবণে পটাশিয়াম সিলভার ক্রোমেটের যে দ্রাব্যতা বের করবা, শুরুতে কিন্তু এই ক্রোমেটটার মান অলরেডি প্রেজেন্ট আছে। সো আমরা যদি এই ক্ষেত্রে সিলভার ক্রোমেটের আমরা যদি ইকুয়েশনটা দেখি, আমাদের বিক্রিয়াটা, তাহলে আমাদের কি হচ্ছে 2 সিলভার প্লাস অ্যাকুয়াস, আর আমাদের হচ্ছে CrO4 2 মাইনাস অ্যাকুয়াস। সো এখানে আমরা যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশনের কথা বলি, তাহলে কেউ আমাকে একটু বলো তো যে সিলভার প্লাস এখানে কত ইনিশিয়ালি? হ্যালো, বুঝি নাই ভাইয়া। থেকে একটা পাইছি এস, ওইটা হবে ইনিশিয়ালি সিলভার প্লাস 0, ক্রোমেটটা হচ্ছে তোমার 0.001, যেটা অ্যাকচুয়ালি তোমার আগের স্টেপ থেকে পাইছো, এই স্টেপ থেকে বসাইছো। বা সিলভার প্লাস তো আর শুরুতে কোথাও ছিল না, মানে সিলভার প্লাস তো শুরুতে নাই। বাট চেঞ্জটা যখন হচ্ছে, সেই চেঞ্জের ক্ষেত্রে কি হচ্ছে, এখান থেকে এস মোল পার লিটার বিয়োজিত হচ্ছে, এখানে 2s উৎপন্ন হচ্ছে, আর এখানে 0.001 প্লাস এস উৎপন্ন হবে, কারণ 1:1 রেশিও আছে। বাট আমি দেখে খুব আশ্চর্য হলাম যে তোমাদের বেশি, তোমাদের কয়েকজন আসলে ঠিক এই জায়গায় তোমরা হচ্ছে এই 2s এর সাথে তোমরা 0.001 যোগ করছো, বাট বুঝলাম না কেন করছো। এই লাইনটা তো ক্লিয়ার সবার না? আচ্ছা, সেক্ষেত্রে আমাদের কেএসপির মানটা কেএসপির মানটা কি হবে বলতো? সিলভার প্লাস, তারপর হবে স্কোয়ার, কারণ সহগ 2, মানে সিলভার প্লাসের সহগ 2 দেয়া আছে, আর CrO4 2 মাইনাস, ঠিক আছে? সিলভার প্লাসের ঘনমাত্রা 2s, তারপর স্কোয়ার, আর ক্রোমেটের ঘনমাত্রা ছিল 0.001 প্লাস এস। তো এখানে দেখো কেএসপি মানটা তোমার দেয়া আছে কোশ্চেনের ভিতরেই। কেএসপি মান শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট, তাপমাত্রা চেঞ্জ না হলে কেএসপি কখনো চেঞ্জ হয় না। সো কেএসপি মান ছিল 1.7 × 10⁻12। তাহলে দেখো এখান থেকে আমরা এই এসটাকে নেগলিজিবল ধরবো, 0 ধরবো। তাহলে দেখো ইকুয়েশনটা আমাদের খুবই ইজি হয়ে যাচ্ছে, হচ্ছে এস ইকুয়ালস টু হবে তোমার √1.7 × 10⁻12 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 4 × 0.001। সবাই বুঝছি আমরা? তোমরা বুঝতে পারছো তো যে কোন স্টেপে তোমাদের ভুল হয়েছে এখন? হ্যালো, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা। সো তোমরা একদম ভেঙে ভেঙে করবা, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখায় দেখায় করবা, সমস্যা নেই। এখন একটু বড় করে করো, বাট এখন তোমাদের হচ্ছে এটাই সময় যে প্রত্যেকটা স্টেপ ডিটেলে ডিটেলে বাসায় নিজেরা নিজেরা করো। পরে যখন অনেক প্র্যাকটিস হয়ে যাবে, তারপর তোমরা লাইন স্কিপ দিতে পারবা পারফেক্টলি, বাট এখন লাইন স্কিপ দিতে গিয়ে ভুল করার কোনো দরকার নেই। এখন একদম আস্তে আস্তে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ম্যাথ করার ট্রাই করো সবাই। আচ্ছা, সো এই ম্যাথটা আমরা পারলাম আশা করি। 1 নম্বর ম্যাথটা মোটামুটি সবাই পারছি আমরা। আচ্ছা, আবার কেটে গেল। 3 নাম্বার ম্যাথটা ইজি ছিল, বাট তাও হচ্ছে 2-1 জন ভুল করে ফেলছো। আমি জাস্ট অল্প করে বলে দিচ্ছি 3 নাম্বার ম্যাথটা। আর 4 নাম্বার ম্যাথটা ম্যাক্সিমামেরই ভুল হয়েছে। তোমরা আসলে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত, এটার অ্যান্সার তো দেওয়াই নাই, মানে এটা পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছ। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কতটুকু অধক্ষেপ ফেলবে, এটাও তোমরা একটু ভুল হয়েছে তোমাদের ম্যাক্সিমাম। এই পার্টটা আসলে একজন বাদে দেখলাম যে আর কারোরই হয় নাই। সো এটা একটু দেখো। আর 3 নাম্বারটা দেখলাম যে 2-3 জন ভুল করে ফেলছো। সো এটা একটু বুঝি আমরা, একদমই ইজি প্রবলেম ছিল 3 নাম্বারটা। আচ্ছা, আমাদের আর 4 মিনিটের মতো আছে, মিটিংটা ক্লোজ হয়ে গেলে আমরা লাস্ট ওই ম্যাথটা দিয়ে শেষ করবো আজকের ক্লাসটা। দেখো, 35°C তাপমাত্রায় পানিতে কোনো লবণের দ্রাব্যতা দেয়া আছে। আমি দেখলাম যে তোমরা একটা ফর্মুলা ইউজ করছো, উপরে দ্রাবক, নিচে হচ্ছে আমাদের আম, যে আমাদের হচ্ছে গ্রাম পার 100 গ্রাম ওয়াটার। সো উপরে হচ্ছে আমরা কি বসাইছো, উপরে দ্রব্য বসাইছো, নিচে হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস হচ্ছে স্মল এম, মেবি এইভাবেই করছো তোমরা। বাট এই ফর্মুলা গুলো অ্যাকচুয়ালি ইউজ করার কোনো দরকার নেই। আমি তোমাদের কিন্তু কোনো ফর্মুলা দেখাই না এটা করানোর সময়, বাট অ্যাকচুয়ালি ফর্মুলার ইউজের কোনো দরকার নেই। এটা একদম ম্যানুয়ালি, মানে একদম 2-3 লাইন ক্যালকুলেশন করলেই মিলানো যায়। আচ্ছা, তো ফর্মুলা ইউজ করতে পারো। আলটিমেটলি আমি যেটা করতেছি সেটা কিন্তু এক ধরনের একটা ফর্মুলাই হলো, বাট তোমরা ওই লাইনগুলো স্কিপ করে গেলে, এটাই আর কি। সো 35°C তাপমাত্রায় পানিতে কোনো লবণের দ্রাব্যতা দেয়া আছে, দেখো ভ্যালুটা 25 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার। এবং তোমাদের বলছে যে এই দ্রবণের 50 গ্রামের সাথে আরো 50 গ্রাম পানি মিশিয়ে দ্রবণকে লঘু করা হলো। এই দ্রবণের 50 গ্রাম, তো বাই ডিফল্ট ধরে নাও এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এই দ্রবণের 50 গ্রামের সাথে, মানে এই 50 গ্রাম হচ্ছে তোমার দ্রবণের ভর, আর আরো 50 গ্রাম পানি, এটা হচ্ছে দ্রাবক। তো আলটিমেটলি দ্রবণের সাথে যখন দ্রাবক যোগ করছো তখন কিন্তু দ্রবণই পাচ্ছ, দ্রবণের সাথে দ্রাবক যোগ করলে দ্রবণই আসে, বাট দ্রবণটা লঘু হয়ে যায়, এটাই আর কি পার্থক্য। তো সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু 50 গ্রাম আমাদের দ্রবণ, সেক্ষেত্রে আমরা কি করবো বলতো, 125 ধরবো, আমরা দ্রবণটার আয়তন ধরবো, দ্রবণটার ভর ধরবো 125 গ্রাম
দ্রবণকে সম্পৃক্ত করতে আমাদের দ্রব্য দরকার অ্যাকচুয়ালি 25 গ্রাম। এরপর আমরা বলতে পারি হচ্ছে আহ মানে দ্রব্য 25 গ্রাম, দেন আমরা বলতে পারি 50 গ্রাম দ্রবণ এ তোমার হচ্ছে সম্পৃক্ত দ্রবণে দ্রব্য আছে কত গ্রাম, অর্থাৎ 25 ডিভাইডেড বাই হচ্ছে 125 ইনটু হচ্ছে আমাদের 50। সো আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি 5 25 125 দেন 5 10 অর্থাৎ 50 গ্রাম দ্রবণের ভিতরে আমরা এখানে দ্রব্য পাচ্ছি 10 গ্রাম। সো এই যে 50 গ্রাম আমাদের দ্রবণ আছে, সেই 50 গ্রাম দ্রবণে তুমি যখন 50 গ্রাম পানি দিচ্ছ তখন কি দ্রব্য আসলে বাড়তেছে বলতো? হ্যাঁ ভাই, আয়তনটা হ্যাঁ, আয়তন বাড়তেছে, বাট দ্রব্য ওই 10 গ্রামই আছে। দ্রব্য যে শুরুতে যে 10 গ্রাম ছিল সেই 10 গ্রামই আছে। তাহলে 100 গ্রাম তোমার দ্রবণ হয়ে যাচ্ছে, আর আয়তন বেড়ে দ্রবণটা লঘু হয়ে যাচ্ছে। সো নতুন দ্রবণের মানে ভর পেলা অ্যাকচুয়ালি হচ্ছে 100 গ্রাম, এটা হচ্ছে দ্রবণের ভর। সো 100 গ্রামের দ্রব্য 10 গ্রাম, দ্যাট মিনস শতকরা পরিমাণ তো এখান থেকে বলা যায় 10 গ্রাম। সো শেষ কাহিনী, মানে 10%। সো শতকরা এই কারণে হচ্ছে 10%। এটা আর ক্যালকুলেশনের কোনো দরকার হলো না, কারণ 100 হ্যাঁ ভাই, গ্রাম আমি ওই হ্যাঁ বলো ভাইয়া। আমি ওই ওই 10 গ্রাম পর্যন্ত বের করেছিলাম, আর এটা যে 100 গ্রামের মধ্যে ভাবে হিসাব করে সেটা পারিনি আর কি। ও আচ্ছা আচ্ছা, দেখো মানে আলটিমেটলি দ্রবণের সাথে তুমি যখন দ্রাবক অ্যাড করতেছো তখন আলটিমেটলি সেটা দ্রবণই হয়ে যাচ্ছে। আর দ্রাবক মিশাচ্ছ, মানে আমি তোমাদের দেখাইছিলাম সিমুলেশনে, ওখানে কিন্তু নতুন করে দ্রব্য বাড়তেছে না, দ্রব্য আগে যা ছিল তাই আছে। সো দ্রবণের আয়তন বেড়ে যাচ্ছে, দ্রবণের ভর বেড়ে যাচ্ছে, বাট আলটিমেটলি দ্রব্য তো চেঞ্জ হচ্ছে না। তাই 100 গ্রাম দ্রবণে দ্রব্য যেহেতু 10 গ্রাম, তাই শতকরা 10% শেষ। আচ্ছা, আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি, তোমরা আবার সেম লিঙ্কে জয়েন করো সবাই।